থ্যাংক ইউ। তো আমি আহ, শুরু করি আগে বলতে যে আমরা বাংলাদেশে, যেটা আগের বক্তারা বারবার বলেছেন, যে এই সংকটটা কতটা গভীর এবং আমাদের জাতীয় অগ্রগতির জন্য কতটা এটা বিপজ্জনক, এটা মনে হয় সাধারণ মানুষের এখনো বুঝে উঠতে পারে না। আমরা ব্যাংকিং খাতটা যে একটা বিশেষ ধরনের খাত এবং এটা অন্য খাতের মতন না, এটা অন্য ব্যবসার মতন না, এই জিনিসটা আমরা কতটা বুঝি এটা আমার সন্দেহ আছে। কিছু কিছু জায়গা আছে যে কোনো দেশে যেখানে দুর্নীতি বা অনিয়ম হলে পুরো অর্থনীতি ধসে পড়তে পারে। এবং ব্যাংকিং খাতটা হচ্ছে এরকম একটা খাত, আপনার নিরাপত্তা খাত, আপনার সিকিউরিটি, আপনার কিছু কিছু জায়গা আছে যেখানে যার ভিতরে একবার দুর্নীতি ঢুকে পড়লে আপনার পুরো সিস্টেমটা কোল্যাপস করতে পারে। সো ব্যাংকিং খাতকে আপনি যদি শুধু ব্যবসায়িক খাত মনে করেন, যে এখানে অনেকগুলো ব্যবসা আছে, অনেকগুলো ব্যাংক আছে, তারা ব্যবসা করতেছে, কেউ ভালো কেউ খারাপ, যেগুলা খারাপ সেগুলা ব্যাংক্রাফ্ট হয়ে চলে যাক, এটা কিন্তু সেরকম না। কেননা আমি খুব সহজে যদি বুঝাই, ব্যাংকিং খাতটা হচ্ছে এমন একটা খাত যে টাকা ছাপাতে পারে। বেসিক্যালি একটা ব্যাংক যখন কাজ করতেছে, ব্যাংক কিন্তু অ্যাকচুয়ালি ক্রেডিট ক্রিয়েট করতেছে। আমরা যে টাকা, যে জিনিসটাকে মনে করি, এটা শুধু বাংলাদেশ ব্যাংক থেকে আসে না, এগুলো কমার্শিয়াল ব্যাংক থেকেও টাকা ছাপানো হচ্ছে। এক ধরনের টাকা ছাপানো হচ্ছে। এর মানে হচ্ছে যদি আপনি একটা ভালো ব্যাংকেও নেন, যে কোনো খুব ভালো ব্যাংক, সেই ব্যাংকের যারা যারা ওই ব্যাংকের থেকে টাকা তুলতে পারে, সবাই যদি যায় ওই ব্যাংকে একসঙ্গে টাকা তুলতে, সেই ব্যাংক তাকে কখনো টাকা দিতে পারে না। অর্থাৎ একটা ব্যাংকের যে লায়াবিলিটি আছে সেটা সবসময় মেনি টাইমস গ্রেটার দেন তার কতটা ক্যাশ আছে বা লিকুইড অ্যাসেট আছে। এটা আমি মনে হয় মানুষের সাধারণত বুঝে না, যে একটা ব্যাংকিং ব্যবস্থা, অ্যাকচুয়ালি মডার্ন ক্যাপিটালিস্ট ব্যাংকিং ব্যবস্থা ট্রাস্টের উপরে চলে, আস্থা। আপনার যারা ওইখানে যেই ব্যাংকের উপর যাদের ক্লেমস আছে, তাদের আস্থা থাকতে হবে যে ব্যাংকটা হিসাব করেছে যে তারা যেখানে 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 লোন দিয়েছে সেখান থেকে রিটার্নস আসবে, আমি এক পর্যায়ে গিয়ে আমার টাকাটা ফেরত পাবো, কিন্তু আজকে পাবো না। অর্থাৎ সবাই যদি আজকে যায় ব্যাংকের থেকে টাকা তুলতে, ব্যাংকের একটা রান হবে, ব্যাংকটা কোল্যাপস, ভালো ব্যাংকই কোল্যাপস করবে। এখন সমস্যা হচ্ছে যে আমরা এই জিনিসটা যদি আমরা বুঝতাম, তাহলে আমরা খুব স্ট্রিক্ট রেগুলেশন করতাম, যেটা আগের বক্তারা বলছে। আমরা যত্রতত্র ব্যাংক খুলতে দিয়েছি, যারা যারা চাইছে সেখান থেকে টাকা নিয়ে পাচার করে চলে গেছে। এখন যেগুলো লায়াবিলিটি আছে মার্কেটে, সেটা কোনোভাবেই আমরা মিট করতে পারবো না। এবং এটা আমরা না বুঝে না জেনে এটা এই জায়গায় চলে এসেছি। এখন এটার সমাধান যদি কেউ মনে করে যে বড় বড় কয়েকটা ব্যাংক আমি বন্ধ করে দিব, কারণ এখানে এটা ভায়াবল না, এগুলো ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এদের নন পারফর্মিং লোনস 70-80% হয়ে গেছে, আর হোয়াট এভার, এটার যে একটা মারাত্মক ফল হইতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের আস্থা, শুধু বাংলাদেশ, পুরো বিশ্বের আস্থা আমাদের ব্যাংকিং সিস্টেমের উপরে নষ্ট হয়ে যেতে পারে। এবং তারপরে যে ভালো ব্যাংকের উপরেও মানুষ বলবে যে আমার টাকা ফেরত দাও, এবং ভালো ব্যাংকগুলো তখন কোল্যাপস করতে শুরু করবে। এটাকে অর্থনীতির ভাষায় বলে ব্যাংকিং রান। এবং ব্যাংকিং রান যখন একবার শুরু হয়, এটাকে থামানো অসম্ভব। এবং এই কারণেই আপনি দেখবেন যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় যেটা হচ্ছে প্রধান সমস্যা, মরাল হ্যাজার্ড সমস্যা, যে ব্যাংককে ফেল করতে দেওয়া যায় না। হ্যাঁ, ব্যাংকিং ব্যবস্থায় আপনি দেখবেন যে যদি আপনি পাশ্চাত্যের বা আধুনিক অর্থনীতি একটু পড়ালেখা করেন, দেখবেন যে ব্যাংকস আর টু বিগ টু ফেল। এটার মানেটা কি? মানে হচ্ছে একটা ব্যাংক ফেল করলে শুধু তার যে শেয়ার হোল্ডার, তার যে আমানতকারী, তারাই ক্ষতিগ্রস্ত না, পুরা সিস্টেমটা ধসে পড়তে পারে। কারণ তখন ভালো ব্যাংকগুলো আপনার ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। এটার একটা, আমি আর গভীরে যাব না, ঠিক আছে? বাট এটা আমাদের সবাইকে কিন্তু বুঝতে হবে যে এটা এত সহজ ব্যাপার না যে আমি পাঁচটা বড় ব্যাংকে একসঙ্গে করে তাকে বন্ধ করে দিলাম, এন্ড তারপরে উই কন্টিনিউ। অনলি লুজার্স হচ্ছে তাদের শেয়ার হোল্ডার, তাদের ডিপোজিটর। নো, পুরা সিস্টেমটা কোল্যাপস করতে পারে। এবং পুরা সিস্টেমটা কোল্যাপস করলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। ধরেন আপনার টাকা ইবিএল এ আছে বা ব্র্যাকে আছে, আপনি মনে করছেন এটা কোনো ভালো ব্যাংক, কিন্তু যখন ইসলামী ব্যাংক যদি কোল্যাপস করে আর সবাই যদি এখন ব্র্যাকে আসে, ভাই আমার টাকা দিয়ে দেন, ব্র্যাকও কোল্যাপস করবে। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে ব্র্যাকেরও অনেক, যে বা ভালো ব্যাংকের অনেক অ্যাসেটস হচ্ছে ওই খারাপ ব্যাংকের সঙ্গে লিঙ্কড। অর্থাৎ ওই খারাপ ব্যাংক যখন কোল্যাপস করবে, ভালো ব্যাংকের অ্যাসেটও অনেকগুলো কোল্যাপস করবে।
এবং সে ভালো ব্যাংকের যখন ব্যালেন্স শিট তখন খুব খারাপ মনে হবে। সো এখন এই যে ইন্টারলিঙ্কেজেস অফ দি ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই কারণে ব্যাংক রেগুলেশন যে কোনো একটা সভ্য দেশে সাংঘাতিক সিরিয়াসলি নেওয়া হয়। এবং আমরা এটাকে যে কোনো নর্মাল দুর্নীতির মতন ট্রিট করছি। আমরা সব জায়গায় দুর্নীতি আছে, এখানেও দুর্নীতি আছে। এইটা যে একটা অন্য রকমের ব্যবসা, এবং এটা যে সব ব্যবসাকে ধ্বংস করতে পারে, এটা আমাদের রেগুলেটররা ইচ্ছা করে বা অজ্ঞতার কারণে বুঝে নাই, আর রাজনৈতিক কারণে বুঝে নাই। এটা হচ্ছে 1 নম্বর। এটা যদি আমরা এখন বুঝি তাহলে আমাদের অপশনগুলো কিন্তু অনেক সীমিত হয়ে যাচ্ছে। আমাদেরকে একটা ব্যবস্থায় আসতে হবে যেখানে উম, 2-3টা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। এক হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার আস্থা আমাকে মেনটেন করতে হবে। আমরা যত্রতত্র কয়েকটা ব্যাংকে বন্ধ করে দিলাম, ভাবলাম যে ভাই রেহাই পাইলাম না, ওইটা থেকে নতুন প্রবলেম শুরু হবে। 2, অ্যাকাউন্টেবিলিটি, যে কথাটা বারবার আমাদের আগের বক্তারা বলেছেন এবং আমিও মানে কঠিনভাবে মনে করি। এই ব্যাংককে রক্ষা করার জন্য যদি ট্যাক্স পেয়ারের টাকা ঢালা হয়, এবং যারা হচ্ছে এখানে চুরি করেছে এবং বিশাল অঙ্কের টাকা পাচার করেছে তাদের যদি কিছুই না হয়, তাহলে আমরা আরেকটা ব্যাংকিং রানের জন্য ব্যবস্থা সৃষ্টি করছি। তখন যেটা হবে যে ওই যে মরাল হ্যাজার্ড প্রবলেম যেটাকে বলে, যে আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে চলে গেলে কেউ না কেউ ব্যাংকে সেভ করবে, কারণ ব্যাংকে কোল্যাপস করতে দেওয়া যাবে না। এটা যদি আরো শক্তিশালী ভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করে, তাহলে হচ্ছে যে আপনি সেকেন্ড ব্যাংকিং রানের জন্য প্রস্তুতি সৃষ্টি করলেন। অর্থাৎ আপনাকে ট্রাস্টটাকেও ফেরত আনতে হবে, এবং একই সঙ্গে আপনাকে যারা চুরি করেছে তাদেরকে একটা খুবই পেনফুল শাস্তি দিতে হবে, যাতে করে এটা আরেকবার না হয়। এই 2টা জিনিস কিন্তু সাংঘর্ষিক। একদিকে আমি ট্রাস্ট মেনটেন করার জন্য ব্যাংকটাকে রক্ষা করার চেষ্টা করতেছি, আরেকদিকে বলতেছি যারা চুরি করছে তাদেরকে আমি কি করতে পারি। এই ইকুয়েশনটা কিন্তু ইউনূস সরকারও ঠিক করতে পারে নাই, এই সরকারও, আমি জানি না তাদের প্ল্যানটা কি এক্স্যাক্টলি। কিন্তু এই জিনিসটা হচ্ছে মূল ব্যাপার। এক হচ্ছে আমাকে ব্যাংকের ট্রাস্টটা ফিরিয়ে আনতে হবে এমন ভাবে যে বড় আকারের ব্যাংকিং কোল্যাপস না হয়। দ্বিতীয়ত আমাকে যারা হচ্ছে এটার জন্য দোষী তাদেরকে একটা শাস্তি দিতে হবে, মানে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি আনতে গিয়ে যদি আমি এখন ব্যাংক বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি ফেল করছি। এটা হচ্ছে প্রাথমিক কথা। এখন আসি আমাদের অ্যাসেট রিকভারির ফেলিয়ারটা কেন হলো। অ্যাসেট রিকভারির ফেলিয়ারটা কেন হলো, এবং আমি এখানে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না, আমি আরেকটা সেগমেন্টে ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের দুর্নীতি নিয়ে আমি কাজ করেছিলাম। আমি ওই পাওয়ারের ন্যাশনাল রিভিউ কমিটিতে ছিলাম, এবং তার সেই কাজটা এখন আমরা করছি, এবং পাওয়ার সেক্টরে আমরা অনেকটা অগ্রগতি অর্জন করেছি। কিন্তু ওই কাজের মাধ্যমে আমি অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সের সঙ্গে কথাবার্তা বলে আসছিলাম একেবারে শুরু থেকে, এবং আমার খুব ভালো ধারণা আছে ফেলিয়ার গুলা কোথায় হয়েছে। ইন আ সেন্স ইটস টু লেট, বাট এখন আমাদেরকে বোঝা উচিত প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে যে যখন একটা বাংলাদেশের প্রবলেমটা কি, বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে আমাদের যে এখানে ব্যাংকের থেকে চুরি হয়েছে, এটা একটা ছোটখাটো প্রবলেম না। এটা একটা সুসংগঠিত, রাজনৈতিকভাবে কোঅর্ডিনেটেড ম্যাসিভ স্টেট ক্যাপচারের মাধ্যমে হয়েছে। এটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু সাধারণ কিন্তু ব্যাংকিং ক্রাইসিস না, যে আমরা ওভার লেন্ডিং করেছি বা এক্সুবারেন্স ছিল মার্কেটে বা অনেক অ্যাম্বিশিয়াসলি আমরা লেন্ড করেছি, এখন কি হবে। হ্যাঁ, যেটা নর্মাল ক্যাপিটালিস্ট মার্কেটে নিয়মিত হয়। নর্মাল ক্যাপিটালিস্ট মার্কেটে ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম এক্সেসিভ লেন্ডিং করে মাঝে মধ্যে, এবং সেখানে একটা ক্রাইসিস হয়, ক্রাইসিসটাকে রিজলভ করতে হয়। এখানে সেটা হয় নাই। এখানে হয়েছে আপনার সুপরিকল্পিত ভাবে রাষ্ট্র দখল করে চুরি করা হয়েছে। এবং রাষ্ট্র দখল করে যখন চুরি করা হয়, আপনার সব সংগঠনের মধ্যে যারা আছে এবং এখনো আছে, সবাই কোনো না কোনো ভাবে এটার সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত ছিল। কেউ বলতে পারবে না আমাদের সিস্টেমের মধ্যে যে ভাই আমি তো জানতাম না কি হচ্ছে। সবাই জানতো। এটা প্রকাশ্যে দিনে দুপুরে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে একেবারে কোনো ব্যাংকের পিয়ন পর্যন্ত জানতো যে কি হচ্ছে। আচ্ছা, এটা যদি আপনি বুঝেন যে এখানে সবাই কোনো না কোনো ভাবে ইমপ্লিকেটেড, সবাই কোনো না কোনো ভাবে নিজে আহ, লাভ না করলেও সে চুপ ছিল যখন এটা হচ্ছে, সে জানতো, এবং সবাই কিছু না কিছু পাইছেও।
এখন আপনি ভাবেন যে আমাকে এখানে এখন তদন্ত করে আমাকে অ্যাট্রিবিউট করতে হবে যে দোষটা কার এবং টাকাটা গেছে কোথায়। এটা এখন আপনি কিভাবে করবেন? আপনি যখন এই ইনভেস্টিগেশন শুরু করবেন, আপনি দেখবেন যে সিস্টেমের ভিতরে সবাই কিন্তু সবাইকে প্রোটেক্ট করতে শুরু করছে, অর্থাৎ আপনি আসল তথ্যটা পাচ্ছেন না। এটা হচ্ছে একটা প্রবলেম, যে টু মেনি পিপল আর ইনভলভ ইন দিস করাপশন। এমন যদি হতো যে 5% বা 6% লোক করাপশন করছে আর 95% লোক করাপশন করে নাই, তাহলে আপনি সত্য তথ্যটা তাড়াতাড়ি পেয়ে যেতেন যে টাকাটা গেছে কোথায়। কিন্তু যখন আপনার 95% লোক কোনো না কোনো ভাবে অনিয়মের সঙ্গে জড়িত, ওই অনিয়মের সঙ্গে হয়তো না যে অনিয়মটা আমি খোঁজ করতেছি, কিন্তু অন্য কোনো অনিয়মের সঙ্গে জড়িত, তখন যখন আপনি একটা অনিয়ম ধরতে যাচ্ছেন, সে নিজেকে রক্ষা করার জন্য, বিকজ সে অন্য অনিয়মের সঙ্গে জড়িত, সে ওই অনিয়মটাকে সে চাপা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারাল প্রবলেম ইনভেস্টিগেশন অ্যাপ্রোচে। এবং এই স্ট্রাকচারাল প্রবলেমটা ইনভেস্টিগেশন এজেন্সির মধ্যেও কাজ করে। যাদেরকে আপনি পাঠাচ্ছেন ইনভেস্টিগেশন করতে, তাদেরও কিন্তু অনেক কিছু লুকানোর আছে। তারাও তখন তাদের ইচ্ছা মতন তখন ইনভেস্টিগেশন করতে গিয়ে কিছু তথ্য দিবে, কিছু তথ্য দিবে না, অর্থাৎ আপনার পুরো জিনিসটা তখন এলোমেলো হয়ে যায়। এই কনটেক্সটে যখন আপনি অ্যাসেট রিকভারি করতে যান, আপনাকে দেখাইতে হবে যে আমার টাকাটা বাংলাদেশ থেকে চলে গেছে আরেকটা দেশে। এবং ইউনূস সরকারের শুরুর দিকে কিন্তু আমরা প্রচুর সমর্থন পেয়েছিলাম বিদেশি অনেক সংস্থার কাছ থেকে। ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট, সবাই কিন্তু বাংলাদেশে এসেছিল এবং এখনো তারা কিন্তু কাজ করছে বাংলাদেশে। এখন আপনারা সবাই জানেন হয়তো যে টাকা রিকভারির দুইটা পথ আছে। একটা হচ্ছে ক্রিমিনাল পথ, যেখানে আপনি বিদেশি সংস্থাদের ডাইরেক্ট সমর্থন পাবেন। আরেকটা হচ্ছে সিভিল পথ। আপনি যদি বড় অঙ্কের টাকা ফেরত আনতে চান, আপনাকে ক্রিমিনাল পথে যাওয়াটা বেটার, কারণ তখন আপনি তাড়াতাড়ি টাকাটা রিকভার করতে পারবেন। এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইউকের এবং অন্যান্য যেসব বিদেশি সংস্থা, বাংলাদেশের অনেক কিন্তু মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, আমাদের কোনো এগ্রিমেন্টই ছিল না অনেক ক্ষেত্রে। আমরা যেভাবে আমাদের দেশটা আমরা চালাই কিন্তু খুবই ইনফর্মাল ভাবে, আমাদের কোনো ফর্মাল সিস্টেম নাই কোনো কিছু করার। হঠাৎ করে আমরা আবিষ্কার করি আমাদের কোনো ফর্মাল সিস্টেম নাই, তখন এনসিএ টেনসিএরা এসে আমাদেরকে ফর্মাল সিস্টেম তৈরি করার জন্য হেল্প করছিল। আচ্ছা, এখানে ব্যাপারটার সমস্যাটা কি? আপনি যখন একটা বিদেশি ইন্টেলিজেন্স এজেন্সিকে বা ক্রাইম এজেন্সিকে রিকোয়েস্ট করেন যে আমার দেশ থেকে এত টাকা চলে গেছে ভায়া দুবাই, এসেছে লন্ডনে, লন্ডন থেকে চলে গেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে, কোথাও একটা এখানে লুকানো টাকা আছে, আপনি আমাকে হেল্প করেন এটা ইনভেস্টিগেট করার জন্য। তারা কি বলবে? তারা বলবে আমরা আপনাকে হেল্প করব, তবে আপনার কিছু সিস্টেম থাকতে হবে, যেটা যেই সিস্টেম আমাদের সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমরা যখন ইনফরমেশন শেয়ার করব, সেই ইনফরমেশনটা যাতে আপনি পলিটিক্যালি মিসইউজ না করতে পারেন, সেটার জন্য আমাকে এই ইনফরমেশনটাকে রিং ফেন্স করতে হবে। আমাকে জানতে হবে যে আপনার সাইডে কারা এই ইনফরমেশন ইউজের জন্য দায়ী, সে কিভাবে এটা ইউজ করতে পারবে, কোন কেসের জন্য ইউজ করতে পারবে, সেই কেসগুলা কোথায়, আপনারা কতটা এভিডেন্স আপনাদের কেসে অলরেডি তৈরি করতে পারছেন বা পেয়েছেন, সেটা আমাদের সঙ্গে শেয়ার করেন। সেই শেয়ারিং এর ভিত্তিতে আমরা ইনফরমেশন শেয়ার করব। আমাদের এটা করার কোনো সিস্টেম নাই। আমাদের লিগাল সিস্টেমে আমরা এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন কি এটা জানি না। আমাদের যখন দেশে মামলা হয়, আমরা জানি যে এই লোকটা দোষ করছে, তাকে ধরার জন্য আমাকে কিছু এভিডেন্স তৈরি করতে হবে, আমরা সেই এভিডেন্সটা তৈরি করে তাকে শাস্তি দিয়ে দিই। আপনি দেখেন বাংলাদেশে খুনের মামলা কিভাবে হয়। আমি বলি ওই লোকটা খুন করছে, এখন তাকে ধরতে হবে। এখন পুলিশ গিয়ে একটা কেস বানায়, সেটার সঙ্গে কোনো এভিডেন্সের কোনো সামঞ্জস্য, কোনো সম্পর্কই নাই। সেখানে আরো 10 জনের নাম ঢুকাই দেয়, কি করে না করে, শেষ পর্যন্ত ওই লোকটা শাস্তি পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু এটার সঙ্গে যে চেইন অফ এভিডেন্সের কনসেপ্টই আমাদের না। এখন যখন বিদেশিরা এসে দেখছে যে আমাদের চেইন অফ এভিডেন্সটা কি, যে এই লোকটা কিভাবে টাকাটা লুট করেছে একটা ব্যাংকের থেকে, তারা দেখে মাথায় হাত। এটা কোনো ইন্টারন্যাশনাল কোর্টে এটা স্ট্যান্ড করবে না। তাহলে ওই কেসের এগেনস্টে আমি আপনাকে কি হেল্প করব? আমি আপনাকে কি ইনফরমেশন দিব যেটা আপনি মিস ইউজ করবেন না? এই সব জায়গায় গিয়ে আটকায় গেছে।
এখন আপনি যদি একটা, আমাদের যদি সিস্টেমটা ঠিক থাকতো আমরা কি করতাম? আমরা প্রথমেই যেটা করতাম যে ওই ব্যাংকে যারা যারা, ধরেন এটা তো খুব সহজভাবে হয় নাই, আমি যেটা প্রথমে বললাম যে আপনার ম্যাস স্কেলে এখানে করাপশন হয়েছে। সো ফর এক্সাম্পল একজন বোর্ডের, যারা বোর্ড ক্যাপচার করেছে ব্যাংকের, তারা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে নিজের নামেও টাকা নেয়, তার কর্মচারীকে দিয়ে, কর্মচারী জানতো না, তার কর্মচারীর নামে সে টাকা লোন নিয়েছে, ম্যাসিভ অ্যামাউন্টস, কোনো কোল্যাট্রাল ছাড়া, সেটাকে সে ক্যাশ আউট করেছে। ক্যাশ আউট করে সে সেটাকে আপনার দুবাইয়ের সঙ্গে, হুন্ডির সঙ্গে লিঙ্ক করে, দুবাইতে যারা শ্রমিক তারা ওখানে টাকা দিয়েছে, ওই চুরির টাকা বাংলাদেশে নিয়ে সে ওই শ্রমিকের ফ্যামিলিকে সিলেটে বা wherever, কুমিল্লায় দিয়ে দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ এটাকে আপনাকে ক্যাপচার করার জন্য আপনার প্রচুর এভিডেন্স দরকার। আপনি বললেই হবে না যেটা হয়েছে, কারণ তার নামে সে নেয় নাই, সে অন্য মানুষের নামে নিয়েছে, টাকাটা চলে গেছে আরেক জায়গায়, আর ওইখানে আপনার আনএক্সপ্লেইনড ওয়েলথ তৈরি হয়েছে দুবাইতে বা ইউকেতে বা অন্য কোথাও। তো এই লিঙ্কটা করার জন্য যে আপনার এভিডেন্স চেইনটা তৈরি করতে হবে, সেটার জন্য আপনাকে প্রয়োজন ছিল যে ক্লিন কিছু ইনভেস্টিগেটর যারা নিজেরাই ওইখানে ডিলস করতেছে না, তাদেরকে দিয়ে একটা এভিডেন্স চেইন তৈরি করা, এবং সেই এভিডেন্স চেইনের শুরু থেকেই আপনাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটরদের জড়িত রাখা। এই পুরো প্রক্রিয়াতে আমরা ফেল করছি। এখন কেন করছি এটা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা আপনি বুঝতেই পারেন কেন ফেল করছি। আমাদের এক, সিস্টেম ছিল না। দুই হচ্ছে আমাদের এই মেন্টালিটি নাই এভিডেন্স বেসড কোনো কাজ করার। আমাদের পুলিশের মধ্যে নাই, পিএফআই এর মধ্যে নাই, এসিসির মধ্যে নাই, কোথাও নাই। কারণ আমরা ওই জিনিস ওইভাবে আমরা কাজই করি না। আমাকে যদি কেউ বলে আমি একটা কেস তৈরি করে দেন এভিডেন্স ভিত্তিতে, আমরা পারবো না করতে, জিনিসটাই আমরা বুঝি। তৃতীয়ত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের সিস্টেমের মধ্যে সবাই কিছু না কিছু লুকাইতে চায়। নর্মাল একটা সিস্টেমে 95% অফ দ্য লোক ক্লিন, 5% লোক চুরি করে। কিন্তু যেখানে আমার সিস্টেমে সবাই কিছু না কিছু লুকাইতে চায়, সেখানে আপনি কাকে দিয়ে কাজটা করাবেন? সবাই তো এখানে কিছু না কিছু লুকাইতে চায়। তখন আপনার এভিডেন্স চেনটা এনি কেস আপনার প্রবলেম্যাটিক হয়ে। এই সব কারণে আমাদের ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা কোথাও কোনো দিকেই আগায় নাই। মূলত শুরুতেই এটা একেবারে ধসে গেছে। পাওয়ার সেক্টরে আমরা কি করেছি? পাওয়ার সেক্টরে আমরা এই, আমরা যেহেতু জানতাম যে এটা হবে, আমরা নর্মাল ভাবে যাই না, এটা আরেকটা গল্প, সেটা আরেকদিন হয়তো বলবো। বাট পাওয়ার সেক্টরে আমরা এভিডেন্স তৈরি করতে পারছি বিকজ আমরা জানতাম যে আমাকে ওই এভিডেন্সটা তৈরি করতে হবে, এবং সেটা আমরা এই সিস্টেমের মধ্যে পারবো না, কারণ সবাই সেটাকে আহ, মানে করাপ্ট করার বা ডাইলিউট করার চেষ্টা করবে। তো সেটা আমরা অন্যভাবে করছি, সেটা অন্য একটা গল্প। পাওয়ার সেক্টরে আমাদের কিন্তু অ্যাকশনেবল এভিডেন্স আছে করাপশন, এবং সেই অ্যাকশনেবল এভিডেন্স অফ করাপশন নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি, ইনক্লুডিং আন্ডার বিএনপি গভর্নমেন্ট। বিকজ আপনার যদি অ্যাকশনেবল এভিডেন্স থাকে, এটাকে কিন্তু ফেলানো যায় না। ব্যাংকিং খাতে আমাদের কিন্তু এভিডেন্স অনেক আছে, অনেক কিছু আমরা জানি, কিন্তু এটা অ্যাকশনেবল এভিডেন্স না। এটা কোনো ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন না ওদের সাইডের এভিডেন্সের সঙ্গে। যেহেতু এটা অ্যাকশনেবল এভিডেন্স আমরা পাই নাই বা করতে পারি নাই, বা মানে করার সিস্টেমটা আমরা বুঝি নাই, এখন যেটা হয়েছে, আমরা ক্রিমিনাল লাইন থেকে সিভিল লাইনে চলে গেছি। এখন সিভিল লাইনে আপনার বার অফ এভিডেন্স ইজ মাচ লোয়ার, আপনাকে অতটা এভিডেন্স দিতে হয় না। এই কারণেই আমরা এখন ওই সিভিল প্রসেসে চলে গেছি, এবং সেটা ইউনূস সরকারের সময়, আহসান মনসুরের সময়। সিভিলের ব্যাপারটা হচ্ছে আপনি তখন একটা আহ, বড় লিগ্যাল কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেবেন। এখন আর কিন্তু আপনি স্টেটের অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন না, আপনি ন্যাশনাল ক্রাইম এজেন্সির অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন না, আপনি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের, বিকজ তারা শুধু ক্রিমিনাল কেসে তাকে আপনাকে অ্যাসিস্ট্যান্স দিবে, তারা সিভিল কেসে অ্যাসিস্ট্যান্স দিবে না। তাদের এটা তাদের এখতিয়ার না। তো সিভিল কেসে কি হয়, তখন আপনি একটা বিশাল বড় লিগ্যাল ফার্মকে, যারা মানে মিলিয়ন্স অফ ডলার্স এর কাজ করে, তাকে বলবেন যে ভাই আমার এই তথ্য আছে, একটা ব্যাংক বলবে যে আমার কাছে এই তথ্য আছে, আমার ধারণা হচ্ছে যে ওই লোকটা এই টাকাটা চুরি করছে, আমি পুরো চেন অফ এভিডেন্স দিতে পারবো না, এটা আমার আমার ক্ষমতা নাই চেন অফ এভিডেন্স দেওয়ার। তখন তারা করে কি, ওই লোকটাকে বলে যে আপনি আপনার আমেরিকায় বা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে বা আপনার সিঙ্গাপুরে অ্যাসেট আছে, এটা আনএক্সপ্লেনড অ্যাসেট, এটার সূত্র আপনি দেখাতে পারছেন। তো সূত্র দেখাতে পারছেন না বলে কিন্তু আপনি এটাকে বাংলাদেশে পাঠাতে পারবেন না। ওকে আপনি হয়রানি করতে পারবেন।
ওই দেশের আইন অনুযায়ী ওকে আপনি হয়রানি করতে পারবেন। এই হয়রানি করতে করতে, এই হয়রানি করার জন্য আপনাকে একটা বিশাল বড় লিগ্যাল কোম্পানি দরকার। এবং সেই আনএক্সপ্লেইনড ওয়েলথের মানে যখন আপনি পাবেন, ওটাকে কিছুদিন আপনি ফ্রিজও করতে পারেন। ওই দেশের আইন ব্যবহার করে এটাকে ফ্রিজও করতে পারেন। যেমন ইউকে তে কিছু কিছু জায়গায় আপনার ফ্রিজিং অর্ডার হয়েছে এগেনস্ট সাম অফ দিস বাংলাদেশি থিভস। কিন্তু এই ফ্রিজিং অর্ডারটা সাময়িক। আপনাকে পরে কিন্তু কোর্টে তাড়াতাড়ি একটা রেজাল্ট আনতে হবে, কিন্তু সেটা আনফ্রিজ হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে। তো এখন ওই ফ্রিজিং অর্ডার ব্যবহার করে এই সিভিল লায়াবিলিটি যারা লিগাল টিম, তারা হয়রানি করতে করতে তখন ওই লোকটা বলে, ঠিক আছে ভাই, আমি 100 টাকা চুরি করছি, আপনি এটা পাবেন না। আমি ডিক্লেয়ার করলাম যে আমি 10 টাকা চুরি করছি, আপনি সেখান থেকে 5 টাকা নেবেন, 5 টাকা বাংলাদেশকে দিবেন, কেস বন্ধ। এটা হচ্ছে সিভিল প্রসেস। সিভিল প্রসেসে আপনি আংশিক একটা সেটেলমেন্টে যাবেন। ইটস এ সেটেলমেন্ট বেসড আইডিয়া। অ্যাকচুয়ালি কি চুরি হয়েছে আপনি সেটেল করবেন, বিকজ তাকে আপনি হয়রানি করতেছেন, সে একটা সেটেলমেন্টে আসবে। তো সেটেলমেন্টে আসলে সেই সেটেলমেন্টের একটা বড় অংশ সেই লিগাল কোম্পানি নিয়ে চলে যাবে। আপনি সেই সেটেলমেন্টের একটা অংশ পাবেন। এখন সেই সেটেলমেন্টের অংশ পেয়ে আপনার যে ব্যাংকিং খাতের যে লায়াবিলিটি, সেটা মিট হবে না। এটা আগেও বক্তারা এটা বলছে যে ওই টাকাটা যেটা ফেরত আসবে, এবং সেটা হয়তো 5-10 বছর পরে আসবে, ওইটা দিয়ে আপনার এই সমস্যার সমাধান হবে। তাহলে কি, এখন আমি মনে করি যে এখানে যেহেতু আমাদের সমস্যাটা নর্মাল সমস্যা না, এটা একটা স্টেট ক্যাপচারের সমস্যা, এটা একটা ম্যাসিভ করাপশনের সমস্যা, এটা একটা ছোটখাটো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সমস্যা না। এই অসাধারণ সমস্যার অসাধারণ সমাধান আমাদের খুঁজতে হবে। আমরা যদি এখন আইনি প্রক্রিয়ায় চেষ্টা করি যে এখন আমি অর্থ ঋণ আদালতে যাব, 10 বছর ধরে আমরা এই একটা মামলা করব, তারপরে সেই লোক কি, আরে বাবা, এই লোকগুলো তো আসলে কোনো কোলাট্রালই দেখায় নাই, আপনি মামলা করে পাবেনটা কি? সে তো কোলাট্রাল দেখায় নাই, সে যে কোলাট্রাল দেখাইছে সেটা হচ্ছে আপনার 2 নম্বর কোলাট্রাল। আর অনেক সময় নিজের নামেও চুরি করে নাই, অন্যদের নামে চুরি করছে। অর্থাৎ আপনি আইনি প্রক্রিয়ায় এই ধরনের স্টেট ক্যাপচারের করাপশনকে ডিল করতে পারবেন না। যখন আপনার স্টেট ক্যাপচারের করাপশন হয়েছে, আপনাকে ওই অনুপাতে একটা আইনি ব্যবস্থা নিতে হবে। এবং আমি তুষার এখানে আছে, আমি মানে 24 সালের অগাস্ট মাসে আমি বলছিলাম যে এই রকমের যখন আপনার স্টেট ক্যাপচার হয়েছে, আপনাকে কিছু অসাধারণ ব্যবস্থা নিতে হবে। এবং এই অসাধারণ ব্যবস্থা নিতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, যারা আমরা এগুলো বলে আসছি এতদিন ধরে, আমাদের কথা কেউ শুনে না। অসাধারণ ব্যবস্থা কি? এটা আইনি ব্যবস্থা, কিন্তু এটা নতুন আইন আপনাকে প্রণয়ন করতে হবে এই অসাধারণ সমস্যা সমাধান করার জন্য। ফর এক্সাম্পল, এবং এটা আমি কোনো খুব বেশি চিন্তা ভাবনা করে বলি নাই, কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল আমাদেরকে। ফর এক্সাম্পল, আমরা জানি যে পার্সন এক্স, নাম বললাম না, এই পার্সন এক্স একটা বড় ব্যাংকের অর্ধেক টাকা চুরি করে নিয়ে চলে গেছে। নিজের নামে চুরি করে নাই, অন্যদের নামে চুরি করছে। অ্যাকাউন্ট গুলো খুলছে তার কর্মচারীর নামে বা ফ্যামিলির নামে বা দূর কারো নামে, নিয়ে সে এটা হুন্ডি করে বাইরে পাঠায় দিচ্ছে। ঠিক আছে, এখন আপনাকে আপনাকে একটা খুবই মানে ডেডিকেটেড অ্যান্ড অনেস্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করা উচিত, যেখানে বাইরের কিছু ইনভেস্টিগেশনও আছে, এবং আমাদের সিস্টেমের মধ্যে যারা অনেস্ট ইনভেস্টিগেশন, আমি যেহেতু সিস্টেমের মধ্যে কাজ করছি, আপনি যে কোনো সিস্টেমে যান, এনআরবি তে যান, এসিসি তে যান, বিএফআই তে যান, ভালো লোক সব জায়গায় আছে। আপনাকে ওই ভালো লোকগুলোকে বের করে আনতে হবে। বের করে একটা টিম গঠন করে কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে, এবং সেই এভিডেন্সের ভিত্তিতে আপনাকে এক ধরনের ন্যাশনালাইজেশনের প্রক্রিয়া চলে যেতে হবে। যে এই লোকটা, যেহেতু আমাদের এভিডেন্স আছে যে এই এই কাজ করেছে, তার যা যা অ্যাসেট আছে যেখানেই আছে, আমরা এটাকে ন্যাশনালাইজ করে দেবো। তো সেই অ্যাসেট এই লোনের সঙ্গে লিঙ্ক হোক আর না হোক, কারণ এটা ওটার সঙ্গে লিঙ্ক না, সে তার অ্যাসেট গুলোকে ক্লিন রাখছে, এবং যেই যেই কোলাট্রাল দেখায় সে লোন নিচ্ছে, সেগুলো হচ্ছে রাবিশ কোলাট্রাল, বা অন্য লোকের নামে লোন নিচ্ছে। অর্থাৎ আপনি অর্থ ঋণ আদালত বা আইনের মাধ্যমে গেলে আপনি শেষ পর্যন্ত যে অ্যাসেট পাবেন সেটার কোনো মূল্যই নাই, এটা করে কোনো লাভ হবে না। তো ওই লোকের ভালো অ্যাসেটটা আপনি কিভাবে ধরবেন? এটা তো আপনি আইনি প্রক্রিয়া করতে পারেন না, কারণ আইন আপনাকে কোনো ইনস্ট্রুমেন্ট দেয় না যে সে তার ভালো অ্যাসেট গুলো আমি কিভাবে ধরবো, বা তার ফ্যামিলির অ্যাসেট গুলো কিভাবে ধরবো, তার বউয়ের নামের অ্যাসেট গুলো কিভাবে ধরবো। এটার জন্য আপনাকে ওয়ান অফ, আপনি আইন করতে পারবেন না সবার জন্য করলে আবার এটা কোলাপস করবে। আপনাকে টার্গেটেড ভাবে করতে হবে যে পার্সন এক্স, আমাদের কাছে হার্ড এভিডেন্স আছে যে এগুলো করছে, তার যা যা অ্যাসেট আছে আমরা সেটা সিজ করে ফেললাম।
সিজ করে সেটার এগেনস্টে আপনি বন্ড ইস্যু করতে পারেন, যে ওইটার এগেনস্টে আমি এখন টাকা তুলবো, আপনাকে বিক্রিও করতে হবে না। ওইটা আপনি এক জায়গায় রাখা, ওইটার এগেনস্টে আপনি বন্ড ইস্যু করে আপনি ব্যাংকে আবার লিকুইডেট করতে শুরু করেন। এই রকমের কিছু রেভলিউশনারি স্টেপ আমাদের নেওয়া উচিত ছিল। এগুলা রেভলিউশনারি স্টেপ ইন দ্য সেন্স যে ন্যাশনালাইজেশন, এই 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 হারের ন্যাশনালাইজেশন ইজ অলমোস্ট এ রেভলিউশনারি অ্যাক্ট, তাই না? আপনি নর্মালি এগুলো করেন না, কিন্তু আমরা তো নর্মাল জায়গায় নাই ভাই। আমরা যদি মনে করি যে এই জায়গা থেকে আমরা নর্মাল কিছু আইন ব্যবহার করে, অর্থলীন আদালত ব্যবহার করে, ইনভেস্টিগেশন ব্যবহার করে এই টাকাটা ফেরত পাবো, আমরা মারাত্মক ভুল করতেছি। আমরা পাবো না, হবে না। এরা অনেক, আমি যে পাওয়ার সেক্টরে যেভাবে টাকা লুকানো হয়েছে, হিউজলি সফিস্টিকেটেড ভাবে টাকা লুকানো হয়েছে, আপনি এগুলা খুব সহজে পাবেন না, কিন্তু পাওয়া সম্ভব যদি আমাদের ওই পলিটিক্যাল উইল থাকে। আমরা কিন্তু এই টাকাটা আমরা ফেরত পাইতে পারি, কারণ এই লোকগুলা রাতারাতি 5-10 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তার অ্যাসেট, বাংলাদেশি অনেক অ্যাসেট আছে তার, সব অ্যাসেট বাইরে যায় নাই। এই অ্যাসেট গুলো যদি আমরা রাষ্ট্রের আওতায় আনতে পারতাম, সেটার এগেনস্টে বন্ড ইস্যু করে অনেক কিছু আমরা করে ফেলতে পারতাম। বেসিক হচ্ছে আমাকে কিন্তু 100% টাকাও রিকভার করতে হবে না। আপনি মনে রাখেন আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় ট্রাস্ট ফিরিয়ে আনা। মানুষে যখন দেখবে যে স্টেট স্ট্রং স্টেপস নিচ্ছে, যে এই ব্যাংকের টাকাটা তারা আনার জন্য স্ট্রং স্টেপস নিচ্ছে, যারা চোর তাদের অ্যাসেট তারা ক্রোক করে ফেলছে এবং সেটা থেকে বন্ড ইস্যু করে টাকা ফেরত আসতে শুরু করছে, তখন কিন্তু এই যে ব্যাংকিং রান, যে মানুষের ব্যাংকে গিয়ে বলছে ভাই আমার টাকা ফেরত দেন, এটা কিন্তু থেমে যাবে। ব্যাংকিং হচ্ছে আস্থার উপরে নির্ভর। আমি যদি আস্থাটা নিয়ে আসতে পারি যে আমরা একটা স্ট্রং পদক্ষেপ নিচ্ছি, 5-10 বছরে আমরা এই টাকাটা ফেরত নিয়ে আসবো, যারা চুরি করছে তাদের কিন্তু এখন অবস্থা কাহিল, আমরা তাদেরকে ধরছি, এই ট্রাস্টটা ফেরত আসতো। এবং একই সঙ্গে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা, যেটা বারবার অনেকে বলছে, যেটা হচ্ছে ক্রিটিক্যাল, এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটাও সলভ হতো। আমরা সব ঋণ খেলাফির পেছনে গেলে আমরা ফেল করব, কারণ অনেক ঋণ খেলাফি আছে যারা খুব, মানে যৌক্তিক কারণে ঋণ খেলাফি। বাংলাদেশে ব্যবসা করা খুব কঠিন ভাই, আপনি ঋণ খেলাফি হয়ে যেতে পারেন অনেক কারণে, কিন্তু ওই ঋণ খেলাফি আর এই যে 5-10টা বড় ঋণ খেলাফি যারা ব্যাংকগুলোকে ধ্বংস করছে, এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদেরকে ওই বড় 5টা বা 4টা বা 3টা বা ধরেন একটাই ঋণ খেলাফিকে, তাকে চেস করা উচিত ছিল, এবং সেটাকে চেস করে তার অ্যাসেট ক্যাপচার করার জন্য এভিডেন্স তৈরি করা উচিত ছিল, যে এভিডেন্সটা গুড এনাফ যে কোনো ইন্টারন্যাশনাল ফোরামে আমরা প্রেজেন্ট করতে পারি যে দেখেন ভাই এটা হয়েছে, এবং হয়েছে বলেই আমরা তার অ্যাসেট আমরা ন্যাশনালাইজ করে ফেলছি। তাহলে আমরা ট্রাস্ট মেনটেন করতে পারতাম। এই কথাটা কিন্তু আমি অনেক আগেই অনেককে বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশ ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি। আই হ্যাভ ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি টিম ওয়ার্ল্ড ব্যাংকের, তারাও কিন্তু আমার মোটা মোটা দাগে তারা কিন্তু আমার সঙ্গে এগ্রি করে, কিন্তু বাংলাদেশে এটা ডেলিভার করার মতন কোনো ইনস্টিটিউশন আমাদের ছিল না। এটাই হচ্ছে আমাদের ফেলিয়ার। এখন মিতাল ভাই, আমাদের একটু সময় যেহেতু আছে, তো জি, আমরা মোটামুটি আপনি তাহলে একটু সামারি করেন তাহলে। আরেকটা যে ব্যাপার, যে যে রেজলিউশনটার মধ্যে যে যারা ওল্ড শেয়ার হোল্ডার তাদেরকে এক ধরনের অপশন দেওয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা যদি একটু কুইকলি সামারি করে আমরা জি, তাহলে নেক্সট স্পিকারের কাছে যাবো। জি। আমি মনে করি এখন এটা আমরা ডেসপারেশনের জায়গায় চলে আসছি, যে এখন যেহেতু কোনো সলিউশন নাই, আমরা ওই আগের লোকদেরকে ইনভাইট করছি ভাই আপনারা এসে চালান, এই আশায় যে চালাইতে গেলে তাদেরকে কিছু ওই চুরির টাকা ফেরত নিয়ে এসে এখানে ইনভেস্ট করতে হবে। আমি মনে করি না তারা এটা করবে, রাইট? আর ওই যে এক্সাম্পলটা আগে দেওয়া হয়েছিল যে সাউথ কোরিয়ায় কি হয়েছিল, সাউথ কোরিয়ায় একটা স্টেট ছিল, যখন পার্ক চুং হি পাওয়ারে আসে 60-এর দশকের শুরুতে, তখন সে সব চোরা ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করে জেলে বন্ধ করে দেয়, এবং জেলে থাকার সময় তাদেরকে বলা হয় যে তোমাদের আমরা ছাড়বো যদি চুরির টাকা তোমরা দেশে ফেরত নিয়ে আসো এবং ইনভেস্ট করো এবং রাষ্ট্রকে সেখানে শেয়ারস দাও। এবং তারা যখন এটা, এই থ্রেটটা কিন্তু ক্রেডিবল হতে হবে। আমাদের এরশাদ সাহেব যখন ব্যবসায়ীদের অ্যারেস্ট করে জেলে নিয়ে গেছিল, এটা ক্রেডিবল ছিল না, সবাই ওখান থেকে এরশাদের সঙ্গে ডিল করে বেরোয় চলে আসছে, কিছুই হয় নাই। এখন এই রকমের ডিল করতে হলে আপনাকে একটা ক্রেডিবল রাষ্ট্র দরকার এবং ক্রেডিবল রুলিং পার্টি দরকার, বা রুলিং কোয়ালিশন দরকার, যারা যখন এই লোকগুলোকে সেই হুমকি দেয় যে টাকা নিয়ে আসো নাহলে এটা তোমার হবে, তখন সে টাকা নিয়ে আসবে। কিন্তু এই হুমকি দেওয়ার মতন ক্ষমতা আমাদের দেশে কোনো সময় ছিল না, এখনো আছে বলে আমার ধারণা, আমি মনে হয় না।
তো তখন যখন আপনি এই লোকগুলোকে বলবেন টাকা ফেরত নিয়ে আসো, সে কেন নিয়ে আসবে? এটা তো কোনো সলিউশন না, এটা কোনো সলিউশন হবে না, তারা আসবে না। আর আসলেও তারা আরো বেশি ক্ষতি করে চলে যাবে। আমাদের কথা হচ্ছে যে আমাদের অ্যাজ এ নেশন, আই এম মোর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং এ সলিউশন উইচ, একটা হচ্ছে ট্রাস্ট আমাকে ফিরে আনতে হবে, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, এবং সেটা করার জন্য আমাকে বাংলাদেশের পলিটিক্যাল কনস্ট্যান্ট গুলো বুঝতে হবে। এটা আমরা যদি একটা পপুলার উইল তৈরি করতে পারি যে না, এটার জন্য আমাদের কিছু এক্সট্রা অর্ডিনারি মেজার নিতে হবে, এখানে কোনো এই সহজ মেজারে আমরা পারবো না এটা করতে, এই এক্সট্রা অর্ডিনারি মেজারের জন্য আমাদেরকে একটা সমর্থন খুঁজে বের করতে হবে। এটা ছাড়া আমি কোনো বিকল্প দেখি না। জি। আলটিমেটলি আমাকে এই অ্যাসেট গুলাকে ক্যাপচার করতে হবে, না হলে আমরা কিন্তু এই ব্যাংকিং ব্যবস্থা আমাদের ধসে পড়বে।